লালকেল্লার কাছাকাছি সুনেহেরি মসজিদের পার্কিং লটে হঠাৎই এসে থামল একটি সাদা রঙের হুন্ডাই i20 গাড়ি। চুপচাপ, বিনা আওয়াজে, যেন কোনো অদৃশ্য নির্দেশ মেনে দাঁড়িয়ে গেল গাড়িটা। 2 ঘন্টা কেটে গেল, কোনো দরজা খুলল না, না কোনো মানুষ নামল। চারপাশে কেবল নিস্তব্ধতা, কিন্তু সেই নিস্তব্ধতার ভেতর জমছিল এক ভয়ঙ্কর বিস্ফোরণের কাউন্টডাউন। সন্ধে ঠিক 6:52। আচমকা আকাশ কেঁপে উঠল, আর মুহূর্তেই লালকেল্লার দিক থেকে শোনা গেল প্রচণ্ড শব্দ। ধোঁয়া, আগুন আর চিৎকারে ভরে গেল চারিদিক। সাদা হুন্ডাই গাড়িটা এখন আর গাড়ি নয়, একটি জ্বলন্ত বোমা। ভেতরে থাকা 3 জনের মৃত্যু ঘটল সেখানেই। কিন্তু প্রশ্ন হলো, এই বিস্ফোরণের পেছনে কে ছিল? কে পাঠিয়েছিল এই গাড়ি? কি উদ্দেশ্যে এই হামলা চালানো হলো ভারতের এই ঐতিহাসিক প্রতীকে? এটা কি সরকারের গোয়েন্দা ব্যর্থতা, নাকি আরও গভীরে আছে কোনো আন্তর্জাতিক সন্ত্রাস নেটওয়ার্কের ছায়া? বন্ধুরা, আজকের পর্বে আমরা জানবো এই হামলার পেছনে আসলে কারা, কেন বেছে নেওয়া হলো লালকেল্লা, কিভাবে জৈশ-ই মোহাম্মদ নেটওয়ার্কের সঙ্গে জড়িয়ে পড়ল একাধিক ডাক্তার, ছাত্র আর ISI। আর সবচেয়ে বড় প্রশ্ন, ভারতের নিরাপত্তা ব্যবস্থা কি সত্যি দুর্বল হয়ে পড়েছে? এই সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে জানবো, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তবে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এটি আপনার জন্য মাত্র 1 সেকেন্ডের কাজ, কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয়। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লালকেল্লায় যে বিস্ফোরণ ঘটেছিল সেটি ছিল এক ধরনের হাফ ফ্রন্ট ওয়ার, ভারতের অভ্যন্তরে সক্রিয় সন্ত্রাসবাদের নতুন মুখ। তদন্তে দেখা গেছে ভারতে একটি বিশাল সন্ত্রাসবাদী নেটওয়ার্ক সক্রিয় ছিল, যেখানে উচ্চশিক্ষিত পেশাদার, ডক্টর, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্ট, এমনকি উকিল, এদের সবাইকে ব্যবহার করা হচ্ছিল। কাশ্মীরি মেডিকেল প্রফেসরের গ্রেপ্তারের সূত্র ধরে জম্মু ও কাশ্মীর, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের তদন্তকারীরা উদ্ধার করেছে প্রায় 2900 কেজি IED তৈরির সামগ্রী, একাধিক অ্যাসল্ট রাইফেল, পিস্তল, রাসায়নিক পদার্থ, ইলেকট্রনিক সার্কিট সহ দাহ্য উৎপাদন। পুলিশ জানিয়েছে জৈশ-ই মোহাম্মদ এবং আনসার গজওয়াতুল হিন্দ এর সঙ্গে যুক্ত একটি অন্তর্দেশীয় মডিউল শিক্ষিত সমাজে নিজেদের গোপনে ঢুকিয়ে দিয়েছে। এই মডিউল ইনক্রিপ্ট করা চ্যানেল ব্যবহার করত যোগাযোগের জন্য, অর্থ স্থানান্তর এবং সদস্য নিয়োগের জন্য ব্যবহার করা হতো চ্যারিটেবল ফান্ড এবং ইউনিভার্সিটি নেটওয়ার্ক। এখানে প্রশ্ন উঠছে, আলফানা ইউনিভার্সিটি ল্যাব কি RDX বানানোর জন্য ব্যবহার করা হচ্ছিল? তদন্ত এখনও চলছে। 19 অক্টোবর শ্রীনগর, বুনপুরা এবং নওগাঁ এলাকায় হঠাৎ দেখা যায় জৈশ-ই মোহাম্মদের পোস্টার। এই পোস্টারগুলো ভয় আর আতঙ্ক ছড়িয়ে দেয় স্থানীয়দের মধ্যে। পুলিশ CCTV ফুটেজে দেখতে পায় একজন মানুষ রাতের অন্ধকারে পোস্টার লাগাচ্ছে। তদন্তে প্রকাশ, সেই ব্যক্তি হলেন ডক্টর আদিল আহমেদ রাঠোর, কাশ্মীরের কাজিগুন্ডের বাসিন্দা এবং অনন্তনাগের গভর্নমেন্ট মেডিকেল কলেজের সিনিয়র রেসিডেন্ট। 27 অক্টোবর থেকে শুরু হয় নজরদারি, আর 6ই নভেম্বর আদিলকে উত্তরপ্রদেশের সাহারানপুরের একটি হসপিটাল থেকে গ্রেপ্তার করা হয়। তল্লাশিতে তার লকার থেকে একটি AK-47 রাইফেল এবং গোলা বারুদ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় যে আদিলের সঙ্গে যুক্ত ছিলেন ডক্টর মুজাম্মেল আহমেদ গনরি, ফরিদাবাদে কর্মরত এই চিকিৎসক। ফরিদাবাদের ধৌজ গ্রামের একটি ভাড়া বাড়ি থেকে উদ্ধার করা হয় 358 কেজি বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট, একটি AK-47, একটি অ্যাসল্ট রাইফেল, একটি পিস্তল, 3টি ম্যাগাজিন, 20টি টাইমার, একটি ওয়াকিটকি এবং অন্যান্য গোলা বারুদ। এই 2 ডাক্তার, একজন পুলওয়ামা, আরেকজন কাজিগুন্ডের বাসিন্দা। এরা আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক সন্ত্রাসী মডিউলের অংশ। এই নেটওয়ার্কের গভীরতম সংযোজনটি আসে শাহিনা শাহিদের গ্রেপ্তারির পর। 10ই নভেম্বর লখনৌয়ের লালবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তে জানা যায় ডক্টর শাহিনা শাহিদকে ভারতে জৈশ-ই মোহাম্মদের মহিলা শাখা জামাত উল মুমিনাত গঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল। এই সংগঠনটি পরিচালনা করেন জৈশ-ই মোহাম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজাহারের বোন সাদিয়া আজাহার, যিনি পাকিস্তানে অবস্থান করছেন। সাদিয়ার স্বামী ইউসুফ আজহার ছিলেন কান্দাহার বিমান হাইজ্যাকিংয়ের মাস্টার মাইন্ড, যাকে 7ই মে অপারেশন সিন্দুরের সময় মারা হয়। জিজ্ঞাসাবাদে শাহিনা স্বীকার করেন সাদিয়া আজাহারই তার বস এবং তিনি তাকে ভারতে কাজ করার নির্দেশ দেন।
ডক্টর শাহিন আর মারুতি সুজুকি সুইফট গাড়ি থেকে উদ্ধার করা হয় একটি অ্যাসল্ট রাইফেল, পিস্তল এবং গোলা বারুদ। এখান থেকেই প্রমাণ মেলে এই মডিউল সরাসরি পাকিস্তানের জয়েশ নেতৃত্বের সঙ্গে যুক্ত। এবার আসা যাক আরও এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে, রাইসিন বিষ তৈরির চক্রান্তে। গুজরাট এসটিএফ একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের পর্দাফাশ করে। রাইসিন এমন একটি মারাত্মক বিষ যা জৈবিক অস্ত্রের আন্তর্জাতিক নিষিদ্ধ তালিকায় রয়েছে। এই মামলায় গ্রেপ্তার হন 3 জন, যাদের মধ্যে ছিলেন ডক্টর আমির আহমেদ মহিউদ্দিন সৈয়দ, হায়দ্রাবাদের বাসিন্দা। তার মেডিকেল ডিগ্রি চীনে অর্জিত। তাদের পরিকল্পনা ছিল ভারতের নিরাপত্তা ব্যবস্থা বিশ্লেষণ করে একসঙ্গে শত শত মানুষকে হত্যা করা। ডক্টর সৈয়দ জিজ্ঞাসাবাদে জানান তার হ্যান্ডলার হলেন আবু খাদিজা, যিনি আফগানিস্তানের নাগরিক, যিনি আইএসকেপি মানে ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সের সঙ্গে যুক্ত। আর পাকিস্তান, আফগানিস্তান এবং ভারতের সঙ্গে যোগাযোগ ছিল। গোয়েন্দা সূত্রে জানা যায় আফগানিস্তান এবং পাকিস্তানের উপজাতি এলাকায় আইএসকেপি সরাসরি পাকিস্তানের আইএসআই এর নিয়ন্ত্রণে। আইএসআই এই জঙ্গিদের তালিবানের বিরুদ্ধে ব্যবহার করে। তদন্তকারীদের মতে এটি একটি আউটসোর্সিং মডেল, যেখানে আইএসআই সরাসরি ধরা না পড়ে ইসলামিক স্টেটের মডিউল ব্যবহার করে ভারতের বিরুদ্ধে হামলা চালায়। আজও বহু আইএস মডিউল আইএসআই এর অধীনেই পরিচালিত হচ্ছে। যখন এই নেটওয়ার্কের জাল উন্মোচিত হতে থাকে, তখনই সন্ত্রাসীরা হতাশায় শেষ পদক্ষেপ নেয়। 6:52 ডক্টর উমর মোহাম্মদের সাদা হুন্ডাই i20 গাড়িটি লাল কেল্লার কাছে বিস্ফোরণ ঘটায়। এটি ছিল এক হতাশার বিস্ফোরণ, কারণ তারা চারিদিক থেকে ধরা পড়ছিল। এই পুরো ঘটনায় স্পষ্টভাবে জৈশ-ই মোহাম্মদের জড়িত বলেই মনে করা হচ্ছে। এই সংগঠনই ইসলামিক স্টেটের মডিউল ব্যবহার করে ভারতে রাইসিনের মাধ্যমে গণহত্যা এবং অ্যামোনিয়াম নাইট্রেটের মাধ্যমে ব্যাপক বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছিল। ভারতের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তারা জানিয়েছেন যারা দায়ী তাদের বিচার হবেই, কাউকে ছাড়া হবে না। এই সময় খবর আসে পাকিস্তানের ইসলামাবাদ কোর্টের বাইরে এক ভয়ঙ্কর বিস্ফোরণে কমপক্ষে 12 জন নিহত হন। একটি গাড়ির ভেতরে রাখা ছিল বিস্ফোরণ। বন্ধুরা, এই ঘটনায় প্রমাণ করে সন্ত্রাসের আগুন শুধু ভারতের ভেতর নয়, পাকিস্তানের গলিতেও জ্বলছে। যারা এই নেটওয়ার্কের অংশ, যারা এদের আঁকা, তারা যে দেশেই থাকুক না কেন, তাদের বিচারের আওতায় আনা জরুরি। কারণ আজকের দিনে ভারতকে লড়তে হচ্ছে 2.5 ফ্রন্ট ওয়ারে। 1 পাকিস্তান, 2 চীন, আর অর্ধেক যুদ্ধ নিজের দেশের ভেতরেই। এই নেটওয়ার্ক শুধু এক দেশের বিরুদ্ধে নয়, এটা গোটা উপমহাদেশের শান্তি এবং বিশ্বাসের বিরুদ্ধে এক নীরব যুদ্ধ। এবার প্রশ্ন, এই ঘটনার পিছনে কে দায়ী বলে আপনি মনে করেন? জৈশ-ই মোহাম্মদ নাকি কোনো আন্তর্দেশীয় মদতদাতা পাকিস্তান? আপনার কি মনে হয়, এই নেটওয়ার্কে জৈশ-ই মোহাম্মদের সরাসরি হাত আছে, নাকি এটি আইএসআই এর আউটসোর্সিং মডেলে পরিচালিত হয়েছে? যদি এই সব প্রমাণ সত্য হয়, তাহলে আপনার মতে ভারতের পরবর্তী কৌশল কি হওয়া উচিত? কড়া কূটনীতি, সীমান্তে জোরদার নিরাপত্তা, নাকি আন্তর্জাতিক আদালতে চেক করা? সরকারি নিয়ন্ত্রণে বা গোয়েন্দা তৎপরতায় কোথায় সবচেয়ে বড় গাফিলতি আছে বলে আপনি মনে করেন? আইনশৃঙ্খলা, ইন্টেলিজেন্স ফেলিওর, নাকি সার্বজনীন সতর্কতা? বন্ধুরা, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।